কি রে আসফিন, মেয়েটা কে রে? আগে তো কখনোই দেখে নাই। আসফিন তার বন্ধুদের বলল মেয়েটা ওদের বাড়ির কাজের লোক। আসফিনের এমন উত্তর শুনে অবাক হয়ে গেল আফরিন। কারণ আফরিন হলো আসফিনের খালাতো বোন। কিছুদিন আগে কার অ্যাক্সিডেন্টে আফরিনের মা বাবা মারা যায়। আসফিনের আম্মু আফরিনকে নিজের বাসায় নিয়ে আসে। আসফিন আফরিনকে দেখতে পারে না, তা আফরিন মনে করেন। পিছন থেকে আসফিনের আম্মু বলল, এটা কোন ধরনের অসভ্যতা আসফিন? ও কেন কাজের লোক হবে? রাহেল আফরিন হলো আমার ছোট বোনের মেয়ে। ও আচ্ছা আন্টি, আগে দেখি নাই তো, তাই আজ করলাম। আর আসফিন, এটা ঠিক করলি না তুই। আফরিন আর ওদের কথা শুনল না, দৌড়ে চলে আসলো তার রুমে। কান্না করতে করতে ভাবতে লাগলো কেন ওর সাথেই এমন হলো। না ওরা বিড়িতে আসতো, আর না অ্যাক্সিডেন্টে ওর মা বাবা চলে যেত ওকে ছেড়ে। আমি কি এমন করেছি আল্লাহ? ভাইয়া আমাকে মেড কেন করলো? ভাইয়া আমাকে কেন দেখতে পারে না? আমার অনেক কষ্ট হচ্ছে। মাম্মি পাপা, আই মিস ইউ। নিচ থেকে আফরিনের খালা শাহিরা তাকে ডাকছে, তাই চোখ মুখ মুছে নিচে গেলাম। মামনি আমাকে নিজের কাছে ডেকে বলল, আবার কিছু করিস না, জানিসই তো আসফিন এমন একরোখা। আর ওর কথা তুই ধরিস না, আমি আছি না, কান্না করবি না একদম। সোনা, যাতে বেলে বস। মামুনি, আমার ভালো লাগছে না, আমি খাবো না গো। একদম মাইর দিব এখন, আমার কথা না শুনলে। চল চল, আমি খাওয়াই দিব। আফরিন আর না করতে পারল না, তার মামনি তাকে খাবার খাইয়ে দিতে লাগলো। মামনি আর বাবাই, খালা এবং খালু তাকে বেশি আদর করে। এই আসফিনই তাকে শুধু বকে। আফরিন মনে মনে বলল, আজ আমি বাইরে যাব, রামিম ভাইয়া আসবেন আমাকে নিয়ে যেতে। রামিম ভাইয়া হলো আমার মামার ছেলে। আমার আম্মুরা দু বোন, এক ভাই। এখন যদিও আমার মম না থাকায় এক ভাই এক বোন হয়ে গেছে। মিস করি যখন আমরা ইউএসএতে থাকতাম। ম্যাম, ড্যাড আর আমি অনেক মজা করতাম, কত ঘুরতাম। একটা টি শার্ট পরে তার উপর জ্যাকেট পরলাম, জিন্স অ্যান্ড শু পরে নিলাম। চুলগুলো ঝুটি করেছি, পিঙ্ক লিপস্টিক দিয়েছি, আর হাতে ওয়াচ। আমার সাজগোজ শেষ। আসফিন হঠাৎ আফরিনকে দেখে থমকে গেল, আর কিছুক্ষণ চুপ থেকে বলল, যে এটা ইউএসএ নয়, এটা বাংলাদেশ। এখানে এগুলো চলবে না গো, অ্যান্ড চেঞ্জ ইট নাও। So what? My dress, my life, my use. Who the hell are you? তোমার ইচ্ছা হলেই হবে না, এটা আমার বাড়ি। এখানে থাকতে হলে শালীনতা বজায় রেখে থাকতে হবে। এসব ওয়েস্টার্ন আমার বাসার জন্য না। আন্ডারস্ট্যান্ড ইউ বিচ? আফরিন কিছু বলল না। আসফিনের কথায় সে কষ্ট পেয়েছে। সে রুমে চলে গেল। সে আর কী বা করবে? তার তো এসব ছাড়া আর জামা নেই, কারণ সে ওয়েস্টার্ন পরতো সব সময়। কিছুক্ষণ পর মামুনি এসে আফরিনকে একটা শপিং ব্যাগ দিয়ে গেল। আফরিন শপিং ব্যাগ খুলে খুব সুন্দর একটা গাউন পেল, কালো রঙের, যা দেখে তার মন ভালো হয়ে গেল। সে গাউনের সাথে ম্যাচিং হিজাবও পেয়েছে, তাই তা পরেই রেডি হয়ে গেল। রামিম এসে বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। আফরিন, আমার কিউটি বোন, কই রে? এই যে আমি ভাইগু। I missed you so much. I also so miss you, cutie. By the way, you are looking so pretty. সে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। Thanks bro, যাওয়া যাক। Yeah, obviously. Let's go. রামিম আর আফরিন তার মামুনিকে বলে বেরিয়ে গেল। তারা অনেক জায়গায় ঘুরল। দেন রাতে ডিনার করে 11টায় বাসায় আফরিনকে নামিয়ে দিয়ে চলে গেল।
আফরিন বাসায় ঢুকে উপরে উঠতে যাবে তখন আসফিন বলল, এটা কোনো হোটেল নয় যে যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছা যাবে তুমি। বলেই আফরিনের হাত ঘুরিয়ে ধরল। আমি ব্যথা পাচ্ছি ভাইয়া, লিভ মি। আগে আমার প্রশ্নের উত্তর দেন আপনি। এটা আসার সময় আপনার মেয়ে, আপনি ভুলে গেছেন রাত 11টা, তবুও আপনি বাসায় আসেন নাই। আপনার জন্য আমার আম্মু চিন্তায় শেষ, আপনি তো ফুর্তি করতে ব্যস্ত। ছি ভাই, এভাবে বলতে পারলো আমায়? আমি ফুর্তি করতে গেছি? এভাবে তাকালে যে আমি আপনার উপর গলে যাব এটা কখনোই ভাববেন না। শেষবারের মতো ছেড়ে দিলাম। ভাইয়া কেন আমার সাথে এমন করে? আমি কি করেছি? ধাক্কা মেরে আফরিনকে ফেলে গটগট করে হেঁটে উপরে উঠে গেল। নিচে বসে কান্না করতে করতে নিচে পড়ায় সে হাতে ব্যথা পায়, কিন্তু তার চেয়ে বেশি পায় আসফিনের ব্যবহারে। নিয়তি এমন এক জিনিস, কখন কি হয় কেউ জানে না। আজব দুনিয়ায় কেউ ভালো থাকে তো আবার কেউ খারাপ, কেউ আবার নিজের দুনিয়ায় ব্যস্ত। সারা শহর নিস্তব্ধ, যে যার মতো ঘুমুচ্ছে। শুধু ঘুম নেই আসফিনের চোখে। আজ সে তার প্রিয়তমাকে অনেক আঘাত করে ফেলেছে। কী বা আর করবে? আসফিন আফরিনদের লেট দেখে তার অনেক টেনশন হচ্ছিল। সে রামিম আর আফরিনকে অনেক কল দিয়েছিল, কিন্তু কেউ ধরে নাই। তাই তো সে রাগ সামলাতে না পেরে আঘাত দিয়ে ফেলছে তার প্রিয়তমাকে। ঘুমের মাঝে আফরিন টের পেল কে জানে তার হাতে ব্যথার জায়গায় চুমু খেলো আর কি স্প্রে করলো। ঘুমের জন্য বুঝতে পারে নাই। ঘুম এতটাই গভীর ছিল আফরিনের, সে চোখ খুলে দেখে নাই যে কে এসেছিল তার রুমে। আফরিন বরাবরই ঘুম পাগলি মেয়ে, ঘুমাতে সে অনেক ভালোবাসে। আফরিনের এহেন কাণ্ডে হাসে আসফিন। হ্যাঁ, লোকটা হচ্ছে আসফিন। সে তো আসছে তার প্রিয়তমার ব্যথায় ওষুধ লাগাতে। আফরিনের কপালে সে আলতো পরশ এঁকে চলে গেল নিজের ঘরে। এখন হয়তো সে একটু ঘুমাতে পারবে। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে যায় আফরিনের। উঠে বসে সে। হাত একটু নাড়াচাড়া দিয়ে বুঝতে পারল তার হাতের ব্যথা অনেকটাই কম। হাত নাকের কাছে নিয়ে বুঝতে পারল হাতে মুভ স্প্রে করা হয়েছে। তাহলে কি রাতের দেখা ওইটা স্বপ্ন ছিল না? তাহলে কে আসলো আফরিনের রুমে তার হাতে মেডিসিন দিতে? তা ভেবে পাচ্ছে না সে। তাকিয়ে দেখলো সালাতের সময় পার হয়ে যাচ্ছে। তাই সে দ্রুত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে সালাত আদায় করে নিল। নিচে নেমে দেখলো সে আসফিস জগিংয়ের জন্য যাচ্ছে। সে সেদিক থেকে দৃষ্টি সরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল কফি বানাতে, যা তার খুব দরকার এখন। নিজের জন্য কফি আর মামুনির জন্য চা বানিয়ে মামুনির রুমের দিকে পা বাড়ালো আফরিন। আফরিন তার মামুনির সাথে বসে গল্প করছে আর কফি খাচ্ছিল। তখনই মামুনি বলল, আসফিন জগিং থেকে ফিরে জুস খায়, তা আবার ফ্রুটস দিয়ে বানানো। আসছে রে নবাব জাদা। হ্যাঁ, এটা খায় না, ওটা খায় না, এটা ঠিক না, ওটা ঠিক না। মামুনি, তুমি কি ভাইয়া হওয়ার পর ছোটবেলায় কি তার মুখে মিষ্টি দাওনি? যা ফাজিল কোথাকার, এভাবে কেউ বলে? ও আসলে এমনই উচ্ছৃঙ্খল দেখতে পারে না। ও সবসময় চায় যে আমরা আমাদের আদব কানুন মেনে চলি। ওয়েস্টার্ন কালারও দেখতে পারে না। আমি কি করব মামুনি? ইউ নো না আমি কোথায় থাকতাম, কিভাবে থাকতাম। যা, এসব বাদ দে তুই। জুস অনেক মজা করে বানাইস, ভাইয়ার জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে আয়। ওকে মামুনি। এটা বলে আফরিন রান্নাঘরে গিয়ে খুব সুন্দরভাবে জুস বানায়, অরেঞ্জ জুস, যেটা আসফিন বেশি লাইক করে। আফরিন মনে মনে ভাবছে যে এই লোকটা তো তিতা তিতা কথা বলে, তাকে তো করলার জুস উইথ মালাই খাওয়ানো দরকার। থাক, একদিন আমি এটা খাওয়াবই তাকে। এটা বলে ফ্রিজে জুস রেখে উপরে যায়। অনেক দিন ধরে কারোর সাথে যোগাযোগ নাই। আফরিন ভাবল যাই, লিয়ার সাথে কথা বলি। লিয়া আফরিনের বেস্টি, সেও বাঙালি। তারা ছোট থেকেই একসাথে বড় হয়েছে। একবার রিং হতেই লিয়া ফোন তোলে। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। আর রাখ তোর হোস স্পিকিং। সালাম দেয়া অফ করলি কবে থেকে? শালি কাহিনী কি? ওয়ালাইকুম আসসালাম। তুই ডায়ন কাহিয়া বিটি যাইয়া আমাকে ভুলেই গেছস। আমি ঘুমাচ্ছিলাম, এখানে তো এখন রাত।
না রে, তোকে কি ভুলতে পারি আমি বল? অনেক ট্র্যাজেডি হয়ে গেছে বিডিতে আমার সাথে। একে একে সব খুলে বলল লিয়াকে। লিয়া আফরিনের কথা শুনে কান্না করতে শুরু করলো, কারণ আফরিনের আম্মু তাকে খুব আদর করত। ডোন্ট বি স্যাড ব্যাবস, আল্লাহ আছে না, আর আমার আম্মু আপু বিটিতে। আমি খুব জলদি আসছি। আই এম কামিং টু সুন অ্যাজ পসিবল। আচ্ছা, আসার সময় আবার সব সার্টিফিকেটস আর ডকুমেন্টগুলো নিয়ে আসিস। তোর কাছে বাসার চাবি আছে? আছে, ডোন্ট ওয়ারি, সব নিয়ে আসবো। আচ্ছা রাখি আমি, তুই ঘুমা। আফরিনের খুব ভালো লাগছে লিয়ার কথা শুনে। আফরিনের মাস্টার্স কমপ্লিট, সে এখন তার প্রয়োজনীয় সব ডকুমেন্টস পেলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর জব পেলে এখান থেকে সে চলে যাবে। এগুলো ভেবে রাখলো সে। আফরিন হয়তো ভাবতেই পারবে না, তার ইচ্ছে পূরণ হবার নয়। আসবিন কখনোই এটা হতে দিবে না। ঝিমলির ডাকে হুঁশ ফিরল। আফা, আন্নে জায়গা জায়গা স্বপন দেখেন তাই না? চলেন আগে দুইহান খাইয়া লইবেন। আম্মাই আর ভাইজান আন্নের লাই অপেক্ষা করতেছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আর হ্যাঁ, তোমার কথাগুলো খুব সুইট, আমার অনেক ভাল লাগে, যদিও অল্প অল্প বুঝছি। আন্নে তো বিলেতি মাইয়া, কেমনে বুঝবেন আর কথা? আন্নে দেখতে পুরাই পরি এর মতো আপা। আফরিন এবার আর বুঝল না ঝিমলি কি বলল, তাই তো সে হেসে নিচে নামলো ব্রেকফাস্ট করতে। আসবিন তার মাকে বলল, আম্মু আজকে ফ্রুট জুসটা অসাধারণ হয়েছে, আমার অনেক ভালো লাগছে। সো আমাকে সেম জুস প্রতিদিন বানিয়ে দিবে, ওকে? আরে বাপ, ওইটা তো আমি বানাই নাই রে পাগল, ওটা তো আফরিন বানাইছে। এখন তার উপর নির্ভর সে তোমাকে বানিয়ে দিবে কি দিবে না, আমি কিছু জানি না। বলেই চুপচাপ নাস্তা করতে লাগলেন। সমস্যা নেই মামুনি, আই ক্যান মেক দি জুস ফর ভাইয়া। থাক, আমার লাগবে না জুস। মামনি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই, আর ফিরতে লেট হবে। লাবিব আসবে তো, তাকে এয়ারপোর্ট থেকে পিক করে আসতে মেবি ভোর হয়ে যাবে। চিন্তা করো না, ওকে? আফরিন ভাবতে লাগলো কে এই লাবিব, সেটাকে আনতে এই তিতা করলা যাবে। মামুনি, লাবিবকে? লাবিব আমার ভাসুরের ছেলে আর আসফিনের বেস্ট ফ্রেন্ড, বুঝছো? কিছু শয়তানি বুদ্ধি ভাবতে হবে। এখন নিয়ে গিয়ে ঘুমাই, আজকে আরামসে থাকা যাবে। আসফিন আজ খুব খুশি, কারণ তার প্রিয়তমা তার জন্য কিছু বানিয়েছে। ওই দিন কাজের লোক বলার কারণ হলো আফরিন একটা লেগিংস আর টি শার্ট পরা ছিল, যা দৃষ্টিকটু লাগছিল, আর আসফিনের ফ্রেন্ড আফরিনের দিকে বাজেভাবে তাকিয়েছিল। তাই তো রাগে কাজের লোক বলছিল। আর আসফিনের ফ্রেন্ডকে খুব সুন্দরভাবে মেরব হসপিটাল অ্যাডমিট করে রেখে আসছে। নায়িকা আফরিনের পুরো নাম নাহিয়ানা আফরিন। সে দেখতে খুবই সুন্দর, গোল গোল চোখ, কালো মণি, জোড়া ভুরু যুগল, গোলাপি ঠোঁট, বাদামি স্ট্রেট সিল্কি চুল, কোমর অবধি বিছানো, যেন পরি। অনেক সুন্দর দেখতে, 5 ফুট 5 হাইট। সে মাস্টার্স কমপ্লিট করেছে, 22 বছর এক তরুণী। নায়ক আসফিন, পুরো নাম আসফিন আসিফ, টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। খুবই বিখ্যাত সে তার কাজের জন্য। অনেক রাগী আর দেখতেও মাশাল্লাহ। উচ্চতা 6 ফিট, জিম করা ফিট 6 প্যাকের বডি। শ্যামলা রঙের অধিকারী হয়েও হাজারো নারীর স্বপনের পুরুষ সে। বয়স 29। কাল সারা দিন খুব ভালোভাবেই কাটিয়েছে আফরিন। রাতে ঘুমও ভালো হয়েছে। সকালে ফজরের সালাত আদায় করে সে ব্যালকনিতে গেল। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তাই তো বাহিরের প্রকৃতির আনন্দ নিতে লাগলো। চোখ বুজে আর গাইতে থাকে। আসফিন আর লাবিব বাড়ির ভিতরে প্রবেশ করার সময় গানের আওয়াজ পেয়ে থেমে যায়। উপরের দিকে তাকিয়ে দেখে আফরিন প্রকৃতি উপভোগ করছে আর গান গাইছে। আফরিনের গান লাবিব আর আসফিন মুগ্ধ হয়ে শুনছে। অনেক সুন্দর কণ্ঠ আফরিনের। লাবিব বলল, দোস্ত, ভাবির কণ্ঠ তো মাশাল্লাহ, এত ভালো গান গায়। তোর পছন্দ আছে, চল ভিতরে, আই এম টায়ার্ড।
আমার পছন্দগুলো সবসময় সুন্দর হয় রে, আর তাই তো তারও আমার পছন্দ করা সব জিনিস ছিনিয়ে নিতে সুবিধা হয়। কার কথা বলছে আসফিন? কে সে? কেনই বা তার জিনিস সব নিবে? বাদ দে দোস্ত, আল্লাহ সহায় আছে, চল। হ্যাঁ চল। আফরিন ভাবতেও পারেনি যে এতক্ষণ দুইজন যুবক কেমন মুগ্ধ হয়ে গান শুনছিল তার। সে ব্যালকনি থেকে বেরিয়ে রান্নাঘরে যায় রোজকার মতো কফি বানানোর জন্য, যা আফরিনের অভ্যেস। আসফিনকে তার সাথে এক যুবককে উপরের দিকে যেতে লাগলো। সে তাদের দুজনকে খুব ক্লান্ত লাগছিল, তাই সে চা কফি বানিয়ে চা মামনির রুমে দিয়ে আসলো। 2 মগে কফি ঢেলে সে সাথে বিস্কুট রাখলো ট্রেতে। হাঁটা দিল আসফিনের রুমের দিকে। আসফিনের রুমে দরজা নক করলো আফরিন। আসফিন বলল, কে? ভাই আমি আফরিন, আসবো? আপনি এখানে হঠাৎ? হ্যাঁ ভিতরে আসতে পারেন। রুমে ঢুকে গেলাম ভাইয়ার। আসলে ভাইয়া আপনাদের জন্য কফি। আসফিন অবাক। আজ নিচু থেকে আফরিন তার সাথে কথা বলল আর কফিও নিয়ে আসলো। লাবিব বলল, ওহ থ্যাঙ্কস আপি, আপনাকে ঠিক সময়ই নিয়ে আসছেন। কফিটা অনেক জরুরি ছিল আমাদের জন্য, থ্যাঙ্ক এ লট। আসফিন কিছু না বলে কফি নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আফরিন এবার হাঁটা ধরল নিজের রুমের দিকে। আফরিন কফি একটু খেলো, হঠাৎ তার অনেক বমি পেল। সে দৌড়ে চলে গেল ওয়াশরুমের দিকে। বমি করে ফ্রেশ হয়ে এসে বেডে বসলো আফরিন। ভাবতে লাগলো লাস্ট 3 মাস ধরে তার পিরিয়ড মিস যাচ্ছে। এমন তো নয় যে সে আর ভাবতে পারল না। বসে পড়ল বিছানায়। মোবাইল নিয়ে কল দিল রামিমকে। হ্যালো মাই কিউটি, আজ এত সকাল সকাল আমার কথা খুব মনে পড়ছিল। কেন পারবে না রামিম? আমাকে বিয়ে করবে তুমি? সাডেন বিয়ে নিয়ে পড়লে তুমি? রামিম, আমার লাস্ট 2 মাস ধরে পিরিয়ড মিস হয়ে যাচ্ছে। আজ সকালে বমি হয়েছে। আই থিঙ্ক দ্যাট আই এম প্রেগনেন্ট। হোয়াট দ্য হেল ফাইন, তুমি কিভাবে এসব? বসে পড়ল সোফায় আর উত্তেজিত হয়ে চিল্লিয়ে বলল, আমার সাথে এভাবে কেন কথা বলছো রামিম? আমাকে না তুমি ভালোবাসো? এসব কথা পরে বলা যাবে, তাড়াতাড়ি রেডি হও, আমি এসে তোমাকে হসপিটালে নিয়ে যাব। কেন? জানো না কেন? অপারেশন করানোর জন্য। এখন বেবি আমার লাগবে না, তাছাড়া বিয়ের আগে বেবি এদেশে চলে না। কি? আমি কিছুতেই অ্যাবর্শন করাবো না, কিছুতেই না। সমস্যা কোথায় রামিম? মামু আর মামির সাথে কথা বলি আমরা, তারা নিশ্চয়ই আমাদের মেনে নেবেন। তুমি বুঝতে পারছো না, চুপচাপ রেডি হও। না, কিছুতেই না রামিম। আমরা তো একে অপরকে খুব ভালোবাসি, তাই না? তোমার কথাই তো আমরা সেদিন ইন্টিমেট হই। এখন তুমি এগুলো কি বলছো? কেন বলছো? সো হোয়াট? আর কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? এই রামিম ইকবারের পেছনে কত মেয়ে ঘুরে জানো? আর আমি কি না তোমার মতো একটা মেয়েকে করব বিয়ে? যা মন চাই তাই করো, ডোন্ট কল মি এগ্রিয়ন। বলেই কল কেটে দেয় রামিম। আফরিন কান্না করা শুরু করে আর ভাবে কি হচ্ছে তার সাথে এগুলা। রামিম এখন এমন কেন করছে? কি হবে তার এখন? রামিম এভাবে পাল্টে গেল কেন? ভাবতে লাগলো সেই পুরনো দিনের কথা, অতীত। 3 মাস আগে রামিম ইউএসএ যায় আফরিনদের বাসায়। তো যেহেতু রামিম সেখানে নতুন কিছু চেনে না, তাই রামিমকে ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে আফরিনের কাঁধে। আফরিন আর রামিম তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করত। এমন একদিন রামিম আফরিনকে প্রপোজ করে ফেলে আর আফরিন রামিমকে হ্যাঁ বলে দেয়। এভাবে তাদের দিন কাটে। রামিমের জন্মদিনের দিন রামিমের আফরিনের একটা রিসোর্টে জন্মদিন সেলিব্রেট করে। রামিম জোর করে আফরিনকে ড্রিঙ্কস করায়। আফরিন নেশায় বুঁদ হয়ে থাকার ফলে রামিম তার কাজে সফল হয়। ভালোবাসার কথা বলে আফরিনকে নিজের করে নেয়।
যখন আফরিনের জ্ঞান ফেরে সে নিজেকে রামিমের বুকে পায়। রাতের কথা মাথায় আসতেই সে কান্নায় ভেঙে পড়ে। সে রামিম তাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে সামলে নেয় সেদিন সব। তারপর আফরিন দেশে আসে। মা বাবার মৃত্যুতে এত ঝামেলায় সে ভুলে যায় সব। বর্তমান রামিম বসে আছে, অনেক ভয়ানক দেখাচ্ছে তাকে আজ। রামিম বলা শুরু করলো, আমি তো আফরিনকে কখনোই ভালোবাসিনি। ও তো আমার একটা খেলার গুটি ছিল মাত্র, যাকে আমি ইউজ করে গিয়েছি। তোর থেকে আমি সব কেড়ে নেবো আসফিন, সব। রামিম তার মাকে এসে বলল, আম্মু, আম্মু, ও আম্মু, কই তুমি? এই যে আমি বাবা, কি হয়েছে? এমন ডাকছস কেন? আমি সিনথিয়াকে বিয়ে করার জন্য রাজি। আগামী 4 দিনের মধ্যে বিয়ের সব ব্যবস্থা করো তুমি। আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক খুশি হয়েছি। আমি সব ব্যবস্থা করছি। রামিমের মায়ের নাম সালেহা বেগম। সালেহা বেগম আজ অনেক খুশি, কারণ তার বোনের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে রামিম। যাক, ভালোই হয়েছে। ওই অলক্ষীর ভূত মাথা থেকে নেমেছে আমার ছেলের। ওই বিদেশি মাইয়া আফরিন যতই আমার ননদের মেয়ে হোক, এক বিন্দু দেখতে ইচ্ছে হয় না আমার ওরে। সালেহা বেগম এসে রিনা বেগমকে ফোন করলো। হ্যালো আফা, রামিম সিনথিয়াকে বিয়ে করতে রাজি হয়ে গেছে আর বলেছে 4 দিনের মধ্যে সব ব্যবস্থা করতে। শোনো, তাড়াতাড়ি সব করে ফেলো তুমি। তাই নাকি সালু? আচ্ছা, আমি সব করছি। সিনথিয়ার বাবা, কই তুমি? শুনে যাও, রিমিক বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আমাদের সিনথিয়াকে সব ব্যবস্থা করতে হবে, তো আসো। সিনথিয়া মায়ের কথায় খুব খুশি হয়ে যায়। কিশোরী মঞ্চে তার রামিমকে সেই কবে দিয়ে ফেলেছে সে। 18 বছরের কিশোরী, আবেগ দিয়ে ভালোবাসে সে রামিমকে। ছোট বলে রামিম কখনোই সিনথিয়ার অনুভূতিগুলো পাত্তা দিত না। এতে অনেক কষ্ট পেত সিনথিয়ার ছোট্ট মন। আজ সে খুব খুশি পেতে চলেছে তার ভালোবাসা। আজব দুনিয়ায় কেউ ভালোবেসে না বলতে পেরে কষ্ট পাচ্ছে, তো কেউ আবার পেয়েও হারালো। আর কেউ নতুন স্বপ্ন বুনছে তার ভালোবাসাকে নিয়ে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ রামিম আর সিনথিয়ার গায়ে হলুদ। 2 দিন ধরে আসফিন তার প্রিয়তমার দেখা পাচ্ছে না। আফরিন নিজেকে ঘরবন্দি করে রেখেছে। সালেহার গলার আওয়াজ শুনে কোনো রকম গায়ে ওড়না জড়িয়ে নিচে নেমে এলো আফরিন। নিচে এসে দেখল রামিম আর সালেহা বেগম এসেছেন তার বাসায়। রামিম আফরিনের দিকে তাকিয়ে চমকে গেল। আফরিন এই 2 দিন এই নিজের কি হাল বানিয়েছে। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে তার। রামিমের তো খুশি হওয়ার কথা, কারণ সে তো আফরিনের এই অবস্থা বানিয়ে আসফিনকে কষ্ট দিতে চেয়েছিল। তবে আজ তার বুকে কেন চিনচিন ব্যথা হচ্ছে? সব অনুভূতিগুলোকে মনের কোণে আটকে দিল। হাসি মুখে আসফিনের কার্ড এগিয়ে দিল। আসলে আমার কাল বিয়ে, আজ গায়ে হলুদ। এত তাড়াতাড়ি হয়ে গেল যে কাউকে জানাতে পারি নাই। সবার আগে তোমাকেই দিলাম আসফিন। ফুপি, তোমরা সবাই আজ বিকালে চলে এসো আমাদের বাসায়। আর ইউ সিরিয়াস ম্যান? তোর বিয়ে আর এখন বলছিস আমাকে? অবাক হয়ে, কারণ আসফিন করে নাই এত সহজে সরে যাবে তার জীবন থেকে। আফরিন স্তব্ধ হয়ে গেল রামিমের কথা শুনে। তার পুরো পৃথিবী ঘুরতে লাগলো। চোখ বুজে আসলো তার, পড়ে গেল সে নিচে। আফরিন নিচে পড়ে যাওয়ায় আওয়াজ হয়। সবাই সেই আওয়াজ শুনে আফরিনের দিকে তাকালে দেখে আফরিন নিচে পড়ে আছে। সবাই অবাক হয়ে যায়। আসফিন দৌড়ে গিয়ে আফরিনকে কোলে তুলে নিল আর সোফায় শুইয়ে দিল। আসফিনের কাজে মামুনি বা রামিম অবাক হয় নাই, শুধু অবাক হয়েছে শুধু সালেহা বেগম। রামিম মনে মনে ভাবছে আফরিনের এই অবস্থায় আসফিন কতটা ডেসপারেট। তা দেখে রামিম শান্তি পাচ্ছে। এটাই তো সে চেয়েছিল। আসফিন বলল, এই আফরিন, তাকাও, কি হয়েছে? ওঠো আম্মু, পানি আনো। হ্যাঁ দাঁড়া। আসফিনের কথায় আসফিনের মা পানি এনে আফরিনের চোখে ছিটালেন। এই ওঠো না, কি হয়েছে তোমার? আমি আগেই বলেছিলাম এই অশুভ মেয়েটা থাকলে ভালো হবে না। দেখা তো, আমার ছেলের বিয়ের কথা শুনতে না শুনতেই জ্ঞান হারালো।
কি অলক্ষী রে বাবা। মামিমা চুপ করেন, না হলে ভুলে যাব আপনি আমার বড় বড়। আর আমার সামনে দাঁড়িয়ে যদি আফরিনের বিরুদ্ধে আর একটা কথা বলেন অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। আসফিন কাম ডাউন ইয়ার, মায়ের কথায় কানে নিস না। মায়ের পক্ষ থেকে আমি সরি বলছি। তোর যে কী অবস্থা করবো আসফিন, জাস্ট ওয়েট। আমার আম্মুর সাথে এই ব্যবহার করা এর শোধ আমি তুলবই। এইসব কথার মাঝে আফরিনের জ্ঞান ফিরে এসেছে। সে উঠে বসেছে আর চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কি হচ্ছে তার সাথে। 2 দিন ধরে তুই খাচ্ছিস না আফরু, ভাবিস না আমি জানি না? না খেয়ে থাকার কারণে আজ তুই জ্ঞান হারিয়ে পড়ে গেলি। আমাদের কি কষ্ট লাগে না? আমি সরি মামুনি, আমি ইচ্ছে করে করিনি তো। আর ভালো লাগে না খেতে, তাই খাই না। কি বলছো আম্মু? উনি খাই নাই? আফরিন আমাদের বাসায় মনে হয় খাবারের কম পড়ে নাই, তাই আপনি না খেয়ে থাকেন। বাদ দেন না ভাইয়া, দেবে রামিম ভাইয়াকে। কংগ্রেস ফর ইউর ওয়েডিং অ্যান্ড নিউ লাইফ। চোখে পানি চিকচিক করছে, কিন্তু মুখে হাসি দিয়ে কথাটি বলল আফরিন। থ্যাঙ্কস আ লট। বিকালে আসফিনদের সাথে চলে এসো আমার বাসায়, ওকে? জি অবশ্যই যাব। রামিমরা চলে গেল তাদের বাসায়। আফরিনকে তার মামুনি খাইয়ে দিচ্ছে। আফরিন মনে মনে ভাবছে একটা মানুষ এইরকম কিভাবে হয়। রামিমের চোখে মুখে আনন্দ ছিল, তাহলে কি বিয়ের জন্য এত খুশি সে? আচ্ছা, আফরিন বা এই অনাগত সন্তানের কথা কি ভাবছে না রামিম? রামিম যদি বলতে পারে সে কেন নয়? আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি নিজে একাই নিজের সন্তানের দায়িত্ব নিতে পারবো। রামিমের বিয়ে শেষ হলেই আমি ইউএসএ ফিরে যাব, একাই বাঁচতে পারবো নিজের বাচ্চা নিয়ে। এমন বেইমানের ছায়াও পড়তে দিব না। তখন ওখান দিয়ে আসফিন যাচ্ছিল, তাই আসফিনকে দেখে আফরিন ডাক দিল। হ্যাঁ, কিছু বলবেন? ভাইয়া আমি তো আপনার ছোট, তাহলে আপনি আমাকে আপনি করে ডাকছেন কেন? সেটা জানার সময় এখনো আসে নাই। কি বলবে তাড়াতাড়ি বলো। আমাকে শপিং মলে নিয়ে যেতে পারবেন? দেন পার্লার আসলে আমি একবার রেডি হয়ে যেতে চাচ্ছিলাম রামিমের গায়ে হলুদে। আচ্ছা চলেন। আম্মু তুমি চলে যেও, ড্রাইভারের সাথে আমি ওনাকে নিয়ে যাব। আচ্ছা বাবা, বের হ তোরা। আফরিন আর আসফিন শপিং মলে গেল। আফরিন নিজের জন্য গাঢ় হলুদ রঙের লেহেঙ্গা নিল আর প্রয়োজনীয় সব জিনিসগুলো রামিমকে এনে দিল, যেমন ম্যাচিং চুড়ি আর ফুলের গহনা, যা সচরাচর পাওয়া যায় গায়ে হলুদের জন্য। এরপর আফরিনকে পার্লারে দিয়ে চলে যায় নিজের জন্য শপিং করতে। আসফিন আজ হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে সাদা জিন্স, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস, অনেক সুন্দর লাগছে তাকে। শপিং মলের মেয়েরা তার দিকে হা করে তাকিয়ে আছে, তাতে বরং মনে হচ্ছে আসফিনের কিচ্ছু যায় আসে না। সে তো সেই কবেই মরেছে তার প্রিয়তমার প্রেমে। পার্লার থেকে বেরিয়ে দুহাত দিয়ে লেহেঙ্গা উঁচু করে তাকিয়ে আসফিনকে খুঁজছে। আফরিন চোখে বাঁকা করে যেই বাম দিকে তাকিয়েছে, তখন আসফিনও সেদিকে তাকায়। আসফিন তার প্রিয়তমাকে এভাবে দেখে নিজের অজান্তেই বেরিয়ে গেছে মুখ থেকে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। আফরিনকে দেখে আসফিন থমকে গেছে, কারণ আজ সত্যিই আফরিন অসাধারণ লাগছে দেখতে। পার্লারের মেয়েরা নিখুঁতভাবে সাজিয়েছে আফরিনকে, মনে হচ্ছে আজ যেন আফরিনেরই হলুদ। যে কেউ আজ আফরিনকে দেখলে নজর সরাতে পারবে না। আসফিন বলল, পার্লারের মেয়েরা নিখুঁতভাবে সাজিয়েছে আফরিনকে, মনে হচ্ছে আজ যেন আফরিনেরই হলুদ। যে কেউ আজ আফরিনকে দেখলে নজর সরাতে পারবে না। আসফিন বলল, আপনি এত আটা ময়দা মাখছেন, আফরিন আপনাকে তো চিনাই যাচ্ছে না। কি বললেন আটা ময়দা? এটা আরে ভাইয়া, এটাকে আটা ময়দা না, মেকআপ বলে। দেখেন আসছি দুপুরে, আপনার চক্করে এখন রাত 8টা বেজে গেছে। কতক্ষণ ধরে আছি বলেন? চলেন তো, লেট হয়ে যাচ্ছে। তাই তো, সরি, আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হলো। চলেন। ওখান থেকে বেরিয়ে আফরিন আর আসফিন সোজা কমিউনিটি সেন্টারের দিকে গেল, কারণ আজ রামিম আর সিনথিয়ার গায়ে হলুদ একসাথে হবে।
শুনেছি রামিম একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে। এতটুকু মেয়েকে না জানি কী কষ্ট দেয় আল্লাহই জানে। আমার উচিত মেয়েটাকে সাবধান করে দেওয়া। ওখানে পৌঁছে আফরিন আর আসফিন ভিতরে প্রবেশ করতে নিলেই লেহেঙ্গাতে পা আটকিয়ে আফরিন পড়ে যেতে নেয়। আর তখনই আসফিন আফরিনকে আগলে নেয়। আর তা দূর থেকে রামিম দেখে তার রাগে লাল হয়। আফরিন সামনের দিকে তাকিয়ে হাসি মুখেই এগিয়ে যায় সিনথিয়ার দিকে। তাকিয়ে ভাবে কি নিষ্পাপ একটি মেয়ে, আল্লাহ যেন ওর সাথে খারাপ কিচ্ছু না হতে দেয়। আসুন ভাইয়া আসুন, আমি আর আপনি একসাথে তাদের হলুদ লাগাই। আফরিনের কথায় আসফিন অনেক অবাক হচ্ছে। হ্যাঁ চলুন। আফরিন আর আসফিন একসাথে হলুদ লাগায়। রামিম তো সেই এক ধ্যানে তাকিয়ে আছে আফরিনের দিকে। কি অপরূপ সুন্দর লাগছে আফরিনকে। রামিমের নজর অনুসরণ করে আফরিনের দিকে তাকায় কিশোরী, আর সে হলো সিনথিয়া। খুব খারাপ লাগে রামিম তার দিকে না তাকিয়ে অন্য কাউকে দেখছে এত মুগ্ধ হয়ে। সে তো কম সুন্দরী নয়, তাকেও আজ অনেক সুন্দর লাগছে। কই, তাকে তো এভাবে একবারও দেখলো না রামিম। অন্যদিকে আসফিন ভাবছে মেয়েটার কি হলো, কেন এত স্বাভাবিক আছে আফরিন। আসফিন সব সময় আফরিনের খোঁজ রাখত, আফরিনের খেয়াল রাখত। আফরিসের খেয়াল রাখার জন্য সে আফরিনের পিছে লোক রেখেছিল, যে আফরিনের সব রকম বিপদে যেন আফরিস সে বাঁচায় আর আফরিনের খেয়াল রাখে। আর সেই মাধ্যমে এই খবর পায় আসফিন যে আফরিন আর রামিম রিলেশনে জড়িয়েছিল। আর ওই হোটেলের ঘটনাও জানে। সেই থেকেই আসফিন মেয়েটাকে না চাইতেই ঘৃণা করে ফেলে, আর সেই জন্য এমন বিহেভ করে আপনি ডাকে। ওই দিন কাজের লোকের পরিচয় দেয়। আফরিন অনুভব করে কে যেন তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে, আর ওই দিকে তাকিয়ে দেখে সে আর কেউ না, রামিম তাকে এনে একটা রুমে দাঁড় করায়। কি ভেবেছিলে তুই এইভাবে সেজে গুজে আসলে আমি তোর প্রেমে হাবুডুবু খেয়ে এই বিয়ে ভেঙে দেবো? না আসফিনের সাথে এমন চিপকে থাকবি আর আমি জ্বলবো? শোন, তোকে আমার ইউজ করা হয়ে গেছে, আর ইন্টারেস্ট নাই তোর ওপর আমার। খুব রেগে কথাগুলো বলল রামিম। ছি, তোমার চিন্তা ভাবনা এত নীচ, এত খারাপ তুমি। দরজার আড়াল থেকে কেউ তাদের কথা শুনছে আর নিজের চোখের পানি ফেলছে। সেখানে আর কেউ নয়, সিনথিয়া দাঁড়িয়েছিল। আর রামিমের আসল চেহারা দেখে সে স্তব্ধ হয়ে গেল। চলে যাও আমার সামনে থেকে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিচ্ছি। আমাকে চিনো তুমি? জানে মেরে ফেলতেও দুবার ভাববো না আমি। কেন জানো? কারণ তুমি আমার খেলা গুটি মাত্র। কাউকে তিলে তিলে কষ্ট দিতে চাই, যা তোমাকে দিয়ে। জানো কেন তোমাকে সে ভালোবাসে? বুঝছো? হ্যাঁ, বুঝবে কি করে? তুমি তো একটা গাদি। একজন ছেলে আছে যে তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে, বুঝছো? তুমি তখন মেবি 17 ছিলে, তখন থেকেই। আর যখন আমি এটা জানতে পারি, আস্তে আস্তে তার আর তোমার ব্যাপারে খবর লাগাতে থাকি। এইভাবে কেটে যায় 5 বছর। এই 5 বছরে যে বেইমানি চিঠি আর গিফট পেয়েছিলে, সেগুলো আমি ছিলাম না, অন্য কেউ ছিল। আর আমি যখন তোমাকে বলি ওটা আমি ছিলাম, তুমি খুব সহজেই আমাকে বিশ্বাস করে নিলে। আফরিন বাকরুদ্ধ হয়ে শুনে যাচ্ছে সব। তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এসব শুনে। কারণ 5 বছর যে এক নাম না জানা লোককে সে ভালোবেসেছে, তার মনের কোণে জায়গা দিয়েছিল, আফরিন খুব ভালোবাসেছিল সেই অচেনা মানবকে। আজ যখন রামিম ওকে বলে যে এসব রামিম করেছে, আফরিস তখন বিশ্বাস করে নেয়। কারণ পরিস্থিতি রামিমের পক্ষে ছিল। এমন নয় রামিম সব প্ল্যান করে সব করেছে। তাই রামিম থেকে আবার বলা শুরু করলো। তোকে একটা সিক্রেট বলি, শোন। সে লোকটা আর কেউ না, আসফিন, বুঝেছিস? আসফিন। এই আসফিনকে আমি ছোট থেকে দেখতে পারি না। আমার বাসায় আমার থেকে বেশি আসফিনের প্রশংসা করতো। আমাকে বলা হতো আসফিনের থেকে কিছু শিখো। 1 বছরে ছোট হয়েও আদব কায়দা তোমার থেকে ভালো, যেমন পড়ালেখা, সে সব দিক থেকেই পারফেক্ট। এইসব শুনতে শুনতে আমি অসুস্থ হয়ে যাই। আর তখন থেকেই আজ অবধি আমি আসফিনের প্রতিটা ভালো লাগা ভালোবাসার জিনিস আমি কেড়ে নিই। জানো আসফিন এখন তোমাকে ভালোবাসে না ঘৃণা করে? আর সে ততটাই কষ্ট পাচ্ছে যতটা তোমাকে ঘৃণা করছে।
আর সামনে তুই আমাকে দেখে কষ্ট পাবি, আর তোকে দেখে আসবিন। আফরিন আর এসব নিতে পারল না, ঠাস করে একটা চড় লাগিয়ে দিল রামিমের গালে আর নিচে বসে পড়ল। রামিম ওই অবস্থায় আফরিনকে রেখে চলে গেল। রামিমকে আসতে দেখে সিনথিয়া দরজার সাইডে লুকিয়ে পড়ে, আর রামিম যেতেই আফরিনকে উঠাতে উঠাতে বলে, আপু উঠেন। তুমি? হ্যাঁ আপু, আমি। বসেন আপনি। আফরিনকে বিছানায় বসিয়ে, তুমি এখানে কেন? তোমার না হলুদ, সেখানে যাও। এইসব বলে লাভ নেই আপু, আমি আজ সব সত্যি জেনে গেছি। তুমি কি এখনো রামিম ভাইয়াকে ভালোবাসো? বিয়ে করতে চাও এখনো? আমি তো তাকে ভালোবাসিনি। আমি এতটা বোকা ভালোবাসার মানুষকে চিনতে পারিনি। আর এই সুযোগ নিল ওই শয়তান। আর এত কিছুর পর তো কোনো প্রশ্নই আসে না বিয়ে করার। আর তোমাকে আমার আরও কিছু বলার আছে সিনথিয়া। আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, আমার পেটের রামিমের সন্তান। রামিম চায় আমি আমার বেবিটা নষ্ট করে ফেলি, কিন্তু সিনথিয়া, কোনো মাই কি পারি তার বাচ্চাকে হত্যা করতে? কি বলছো আপু তুমি এসব? এত নোংরা! রামিম ভাইয়া আর তাতে কিনা আমি এত ভালোবাসি, আর বাচ্চা নষ্টের মতো পাপ কাজ করো আপু? আমার কিছু প্ল্যান আছে রামিমকে শাস্তি দেওয়ার। আফরিন আর সিনথিয়া অনেকক্ষণ কথা বলে বেরিয়ে আসে, আর সিনথিয়া স্টেজে গিয়ে রামিমের পাশে বসে, আর আফরিন হল থেকে বেরিয়ে যায়। আসফিন আফরিনকে একা বের হয়ে যেতে দেখে তার পিছনে চলে যায়। কোথায় ছিলিস তুই সিনথিয়া? না বলে এইভাবে গায়েব হয়ে গেলি, চিন্তা হয় না? অন্য সময় হলে হয়তো সিনথিয়া গলে যেত, লজ্জা পেত আর খুশি হতো, কিন্তু আজ তো সে রামিমের আসল চেহারা দেখতে এত সুন্দর চেহারার পিছে লুকায়িত এক বিচ্ছিরি নোংরা লোক। এত অন্যায় করার পরও সে সাবলীলভাবে আছে, ভাবতে গা ঘিন ঘিন করে সিনথিয়ার। তবুও নিজেকে সামলে ওয়াশরুমে গিয়েছিল। অন্যদিকে সিনথিয়া ওখান থেকে বের হয়ে যায় এক ফার্মেসিতে। সেখান থেকে প্রেগনেন্সি টেস্টের জন্য কিট নিয়ে বের হয়ে আসে। আফরিনকে ফার্মেসি থেকে বের হতে দেখে আসফিন ভাবে কি হলো মেয়েটার, ও ফার্মেসিতে কেন গেল। আফরিন সেখান থেকে সোজা বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে কিট নিয়ে যায় টেস্ট করতে। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় বসে আছে সে কিট হাতে নিয়ে। তার ভাবনা যে পুরোপুরি ঠিক, লাল দাগ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। কিটটা টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ে আফরিন। এদিকে আসফিন ঘুমাতে পারছে না তার প্রিয়তমার চিন্তায়। কি হয়েছে তার প্রিয়তমার, তাকে যেভাবেই হোক জানতে হবে। রামিম তো আজ অনেক খুশি, সব কিছু তার মন মতো হচ্ছে যেমনটা সে ভেবেছিল। সিনথিয়া একা একাই কাঁদছে, কারণ তার মনের কোণে জায়গা দেওয়া লোক যে এত খারাপ তা তো সে জানতো না। এমন মানুষকে ভালোবেসেছে সে, ভালোবাসার মানেটাই জানে না। ছি, 4 জন মানুষ ব্যস্ত তাদের দুঃখ কষ্ট হাসি আনন্দ নিয়ে। কেউ তো জানেই না তাদের জীবনে আগামী দিনে কি ঘটবে। আল্লাহ সব সময় ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। সব খারাপের শেষে ভালো থাকে। আল্লাহ সব পাপীর জন্য নির্দিষ্ট শাস্তি ভেবে রেখেছেন। রাত 1:40 আসফিন লুকিয়ে আফরিনের রুমে ঢোকে। কি যেন খোঁজে, কিন্তু পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে আফরিনের পাশে বসলো আর ড্রয়ার খুলতে কিট পেল। আসফিন ওটা দেখে রাগে চোখ লাল হয়ে গেল, ঘাড়ের রগগুলো টান টান হয়ে গেল। আমি ছাড়বো না তোকে রামিম, কিছুতেই না। আমাকে কিছু বললে, আমার সাথে কিছু করলে হয়তো ছেড়ে দিতাম, কিন্তু তুই আমার উপর অযথাই রেগে আমার প্রিয়তমাকে কষ্ট দিছস। আর এই অবস্থা করছস, এর মূল্য তোর থেকে আমি গুনে গুনে নিব। আর প্রিয়তমা, তুমিও কম অপরাধী নও। তুমি আমার ভালোবাসা, আমার আবেগ, আমার অনুভূতিগুলো বুঝতে পারলা না। আমার মনের কোণে তোমার নাম দেখলে না। রামিমকে কেন ভালোবাসলে, কথা ভুল করেছিলাম আমি, বলো না। সবার হিসাব হবে একে একে, সবার হিসাব আমি নিব, কাউকে ছাড়বো না। কিন্তু তোমার মধ্যে ভেতর বেড়ে ওঠা, ওটা তো রামিমের অংশ। তাহলে ওকে কি করব আমি? এক না হওয়া বাচ্চার প্রাণ তো আমি নিতে পারবো না, বাঁচিয়ে রাখবো আমি ওই বাচ্চাকে। আর তোমাকেও। আফরিন, কাল থেকে দেখবে আমার অন্য রূপ, সবাই দেখবে আসফিন আশিক আসলে কে।
এই বলে আফরিনের রুম থেকে বেরিয়ে গেল আসফিন। সকালে আফরিন ঘুম থেকে উঠে নিচে নেমে অবাক হতেই তাকিয়ে আছে সবার দিকে। হচ্ছেটা কি এখানে? আজ শিকদার বাড়ি সেজে উঠেছে নানা রঙের সাজে। এত সুন্দর করে সাজানো আর মামুনির সব কাজে এত তাড়াহুড়ো দেখে আফরিন অবাক হয়ে গেছে। আজকে কিছু আছে মামুনি? এত সুন্দর করে সাজানো হচ্ছে সব। আজ না রামিম ভাইয়ের বিয়ে, সেখানে যাবা না? হ্যাঁ, একটি বিশেষ অনুষ্ঠান আছে, যা সময় হলে জানতে পারবি। আর হ্যাঁ, রামিমের বিয়েতে আমরা আজ যাব না, বুঝছস? তোর বেস্ট ফ্রেন্ড লিয়া তোকে ফোনে না পেয়ে আমাদের লাইনে কল দিয়েছিল আর বলল সে বাংলাদেশে আসছে, তাই আসফিন আর লাবিব আনতে গেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বস, নাস্তা পাঠাচ্ছি আমি। এটা বলে চলে গেলেন। আফরিন ভাবছে কি হচ্ছে এসব, যা তাকে এখন বলা যাবে না। আজ কার বিয়া বা শ্রাদ্ধ আল্লাহই জানে, বললই না আমাকে। দূর, একা একা বিড়বিড় করতে করতে উপরে উঠে গেল আফরিন। আর আফরিনের যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল মামুনি। পাগল মেয়েটা। আফরিন ফ্রেশ হয়ে খাবার খেয়ে ভাবছে কি হচ্ছে। আজ তো রামিমের বিয়ে, ওইদিকে সিনথিয়া কি একা একা পারবে সব কিছু সামলাতে? সিনথিয়ার কথা ভাবলেই খারাপ লাগা শুরু হয় আফরিনের। এত ছোট একটা মেয়ে কতই না ভালোবাসে সে রামিমকে, অথচ রামিম ভাবতেও পারছে না। আফরিন নিজেকে দোষ দিচ্ছে। এত গাধা বলদ কেমনে হয় সে, যে নিজের ভালোবাসে চেনে না? তার উপর রামিমের সাথে রাত কাটানো নিজেকে ধিক্কার জানাচ্ছে। হাতে ছুরি নিয়ে বলছে আত্মহত্যা যদি পাপ না হতো আর আমার পেটে বাবু না থাকতো, নিজেকে শেষ করে ফেলতাম। আসফিন এই পুরো ঘটনা গাড়িতে বসে নিজের মোবাইলে দেখছে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলছে। মন চাচ্ছে এক্ষুনি চাইয়া পিটাইতে পারলে শান্তি লাগতো। এয়ারপোর্টে পৌঁছে লাবিব আর আসফিন লিয়ার অপেক্ষা করতে লাগলো। আসফিন লিয়াকে চেনে, কিন্তু লিয়া আসফিনকে চেনে না। আসফিনের লোক আফরিনের সব ফ্রেন্ডসদের ইনফরমেশন আসফিনকে আগেই দিয়েছিল। লাবিব ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল, আর হঠাৎ কারোর সাথে ধাক্কা খাওয়ায় লাবিবের ফোন নিচে পড়ে কেটে যায়। হেই, আর ইউ ব্লাইন্ড? দেখে আসতে পারেন না? হ্যাঁ, আপনার জন্য আমার ফোন পড়ে গেছে। একটি মেয়ে বলে ওঠে। আসলে কানা আমি না, আপনি। কারণ ফোনে কথা বলতে বলতে হয়তো এটা খেয়াল করেননি যে আপনি নিচ থেকে আমার সামনে এসে পড়েছেন। আর সাডেন এভাবে সামনে আসায় আমি সামলাতে পারি নাই, আর ধাক্কাটা আমার গায়ে লেগে যায় ব্রো। লাবিব মেয়েটির দিকে তাকিয়ে হা হয়ে আছে, কারণ মেয়েটি আর কেউ নয়, তার হবু স্ত্রী লাবণ্য। লাবণ্য, তুমি এখানে কি করছো? লাবণ্য কিছু বলার আগে আসফিন এদিকে আসে আর বলে, আরে লিয়া, আসফিন আফরিনের কাজিন। লাবণ্য আর লিয়া আলাদা কেউ নয়, একজনই। লাবিব জানতো না লাবণ্যর নাম লিয়া। হেই ভাইও, আমি লাবণ্য মেহেজাবিন লিয়া। অ্যান্ড মিস্টার ইউএসএ থাকি ভাবতে পারেন নাই, তাই তো? কই আপনার বাবার ছোটবেলার বন্ধু এর মেয়ে? আপনি ধরেই নিয়েছেন সে মেভি দেশি। বোকা টাইপ হবে, তাই না মিস্টার লাবিব সিকদার? তেমন কিছু না। আসফিন, চল যাওয়া যাক এখান থেকে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে আসো লিয়া আমাদের সাথে। এবার এদের কাহিনী বলা যাক। লিয়ার বাবা আর লাবিবের বাবা ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। লাবিবের বাবা লিয়ার একটা ছবি নিয়ে লাবিবকে দেয় আর বলে তার বন্ধুর মেয়ের সাথে লাবিবের বিয়ে ঠিক করেছে। ছবিতে লিয়ার গ্রামীণ স্বাদ ছিল, যা লিয়া শখ করে তুলেছিল। তা দেখে লাবিব ভেবে নেয় একটা গাইয়া মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে। লাবিব তখন তার বাবাকে বলে লিয়াকে কল দিতে। লিয়াকে তখন লাবিবের বাবা কল দেয়, আর লাবিব নম্বর না দেখেই কথা বলা শুরু করে। আর যা না তাই বলে অপমান করে গ্রামের মেয়ে ভেবে এতে লিয়া অনেক কষ্ট পায়। এই হলো এদের কাহিনী। রাস্তায় যেতে যেতে আসফিন লিয়াকে কি সব জানি বোঝাচ্ছে। বুঝতে পারছো লিয়া?
ব্রো, জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট এম আই ডুইং। दैट्स ग्रेट लिया। अब आएगा असली मजा। आगे आगे देखो होता है क्या। अ बिग सरप्राइज वेट फॉर यू आफरीन, जस्ट वेट। আজ লিয়া এসেই আফরিনের সাথে অনেক মজা করছে আর নানা অজুহাতে আফরিনকে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর মাঝখানে লুকিয়ে কার জানি নাম লিখলো। সন্ধ্যা হতে আফরিনকে লিয়া সাজানো শুরু করলো, এই বলে যে তারা রামিমের বিয়েতে যাবে। অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে সাজিয়ে গুছিয়ে রুম থেকে বেরিয়ে গেল লিয়া। অন্যদিকে রামিম আর সিনথিয়ার বিয়ে অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হয়। রামিমের মা অনেক যত্ন করে বরণ করে তোলে তার ছেলের বউকে। সিনথিয়া আর রামিমের বিয়ের সব নিয়মকানুন সুন্দর করে সে সেরে ফেলেছেন। সিনথিয়াকে রামিমের মা নিয়ে গেছেন নিচের ঘরে খাবার খাওয়াতে। মহিলা অনেক খুশি আজ। আফরিনকে নিচে নিয়ে আসলো লিয়া। সবাই বলে উঠল যে আয় যে বউ এসে গেছে। বউ ডাকটি শোনা মাত্রই আফরিন চমকে উঠল। বউ কাকে বলছে? কিসের বউ? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার মানে আসফিন আশিক শিকদারের সাথে নাহিয়ানা আফরিনের বিয়ে আছে। আফরিন এইসব শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। আজ তার সাথে আসফিনের বিয়ে, এ কি করে হতে পারে? সে অন্য কারো সন্তানের মা হতে যাচ্ছে। তার কোনো অধিকার নাই আসফিনের জীবন নষ্ট করার। আশ্বিন ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, এদিকে আসবে? কি বলবি বলো। আফরিনের সামনে এসে আস্তে করে পড়ল, আমি এ বিয়ে করতে পারবো না ভাইয়া। আমি তোর মতামত কি চেয়েছি? শুধু ওইটুকু করবি যা আমি বলবো তোকে করতে। তুই বাধ্য, হয়তো আমার কথা শুনবি, নয়তো লিয়া তার প্রাণ হারাবে। এটা লিয়ার সাথে মিলে আগেই প্ল্যান করেছিল আসফিন। না, এটা কিছুতেই তুমি করতে পারো না ভাইয়া। আমি কি পারি আর না পারি তা তোর ভাবনার বাহিরে। আচ্ছা, আমি রাজি, যা বলবা তাই করব। লিয়ার কোনো ক্ষতি করবে না, প্লিজ। দ্যাটস লাইক এ গুড লেডি মাই লাভ। আসফিন কোনোভাবেই আফরিনকে হারাতে পারবে না, তাই রামিম কিছু করার আগেই রামিমের বিয়ের সুযোগ নিয়ে রামিম এসব করে। কাল রাতেই আসফিন ওর মা বিয়ের কথা বলেন। বাচ্চার কথা চেপে যায় সে ইচ্ছে করে। আর সকালে লিয়ার সাথে প্ল্যানিং করে কিভাবে কি করবে এসব। আর এখন বিয়ে না করলে হয়তো আফরিনকে সে হারিয়ে ফেলবে। আসফিন তার প্রিয়তমার জন্য সব করতে পারে। আফরিন রাজি হওয়ায় কাজী সাহেব ওদের বিয়ে সেরে ফেলেন। অন্যদিকে রামিম লোকের মাধ্যমে জানতে পারে সে আসফিন আফরিনকে বিয়ে করেছে। এর আগে রামিম ফোন আছাড় মেরে ভেঙে ফেলে আর সোজা চলে যায় নিচের আড্ডার জায়গায়। এদিকে সিনথিয়া রামিমের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। রাতে একা কে যেন ছাদে হাঁটাহাঁটি করছিল আর তার পায়ের আওয়াজ শোনা মাত্রই লাবিব ছাদে যায় চেক করতে যে এত রাতে কে আসছে ছাদে। ছাদে গিয়ে লিয়াকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় লাবিব। আপনি এখানে কেন? আমার মতে ছাদটা কারো কেনা নয়, তাহলে আমি আসতে পারবো না। তা কেন হবে? থাকুন আপনি। এই বলে লিয়া নিচে নামার জন্য এগিয়ে যায়। তখন লাবিব লিয়ার হাত ধরে টান দেয়। তাল সামলাতে না পেরে লাবিবের বুকে গিয়ে পড়ে লিয়া। আজব লোক তো আপনি, এভাবে হাত ধরে টানছেন কেন? আমাকে কি একবার ক্ষমা করা যায় না লাবণ্য? আমি তো মানছি আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছি। ভুল তো মানুষ মাত্রই হয়, তাই বলে তাকে কি ক্ষমা করা যায় না? একটা সুযোগ কি তুমি আমাকে দিবে না? যাও, আমার মন অনেক বড়, মাফ করে দিলাম তোমাকে। লাবিব লিয়াকে জড়িয়ে ধরে বলল, তাই নাকি? হ্যাঁ, তোমার ছবি দেখেই তো এই মনের কোণে তোমাকে জায়গা দিয়ে দিয়েছি, বলো। অন্যদিকে আফরিন একা বসে আছে বাসর ঘরে। এখনো আসফিন আসে নাই। সে ভাবছে কি হবে। আসফিন আসলে আসফিন তো তাকে ভুল বুঝে আছে। এসব ভাবনার মাঝে আসফিন আসলো। ওই স্টুপিড মেয়ে জানেন না
বাসরাতে স্বামীর পা ধরে সালাম করতে হয়? আফরিন কিছু না বলে সালাম করতে নিল। আসফিন দ্রুত আফরিনকে ধরে নেয় আর বলে, থাক, লাগবে না। কিছু কথা বলার ছিল, শুনবেন? এখন ঘুমান, আমি এখন শোনার মুড নাই। শোনেন না প্লিজ, অনেক দরকারি কথা আমার। আরে বললাম না ঘুমাতে, ইডিয়েট। আফরিন ধমকে ভয় পেয়ে ঘুমিয়ে যায়, আর কিচ্ছু বলতে পারে না। আসফিন আজজন অনেক বড় ভুল করে ফেলল এভাবে আফরিনের কথা না শুনে। হয়তো সামনে এমন কিছু হতে পারে যাতে আফরিনের কথা আর না শুনতে পারে। নিয়তি তো আর কেউ জানে না। আসফিন যখন দেখলো আফরিন ঘুমিয়ে গেছে, তখন উঠে চুপচাপ আফরিনের গলায় কি যেন পরিয়ে দিল আর হাত ধরে বলল, আমি জানি তুমি কি বলবে। এটাই তো যে তুমি রামিমকে ভালোবাসো, আমাকে না। এই কথা বিশ্বাস করো প্রিয়তমা, আমি সইতে পারবো না। সকালবেলায় পরিবেশ অনেক সুন্দর হয়। সূর্যের লাল আভা পুরো আকাশ ছড়িয়ে থাকে। তখন দেখতে অনেক ভালো লাগে। পাখিরা কিচিরমিচির করে শব্দ তোলে। এই সময় এই ব্যস্ত শহর ব্যস্ত থাকে ঘুমে। সারা রাস্তা থাকে ফাঁকা, ঠান্ডা ঠান্ডা বাতাস বয়ে যায় তখন মনের কোণে। শান্তি অনুভব হয়। আফরিনের আগে ঘুম ভেঙে যায় আসফিনের। সোজা চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে কাউকে না বলে চলে যায় অফিসে। আফরিনের ঘুম ভাঙে তার কিছুক্ষণ পর। কারো কলের শব্দে না দেখে কল রিসিভ করে আফরিন। যদি সিনথিয়াকে বাঁচাতে চাও, আমার বলা জায়গায় তাড়াতাড়ি চলে আসো। আর হ্যাঁ, কোনো রকম চালাকি করলে সিনথিয়াকে আমি মেরে ফেলবো। একা আসবে। হ্যালো, কে বলছেন আপনি? আর আজে বাজে কি সব বলছেন? বাহ, জানো এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে। হাই, এখন কি হবে? তুমি আমাকে কিভাবে ভুললা? তোমার বাচ্চার বাবা আমি। এই অসভ্য, এতদিন কিছু বলি নাই দেখা ভাবিস না আমি চুপচাপ থাকার মতো মেয়ে। আসছি আমি, থাক ওখানে তুই। এটা বলে আফরিন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল আর একাই বেরিয়ে গেল। আফরিনকে একা বের হতে দেখে লিয়া আর ভাবে আফরিন এই সময় একা কোথায় যাচ্ছে। আর কিচ্ছু না ভেবে সোজা কল লাগায় আসফিনকে। গোডাউনে পৌঁছে রামিমের নাম ধরে ডাকছে আফরিন। আফরিনের ডাকের সামনে এসে হাজির হয় রামিম। আফরিনকে দেখে রামিম রীতিমতো শকড হয়ে যায়। আফরিন পুরো গেট আপ চেঞ্জ করে আসছে আজ। হোয়াইট জিন্স, ব্ল্যাক টি শার্ট আর উপর ব্ল্যাক জ্যাকেট, চুল ঝুটি করে, চোখে চশমা। কি ভেবেছিলি রামি আমি তোকে ভয় পাই, তাই না? আরে পাগল লোক, তোকে কে ভয় পায়? হ্যাঁ, সিনথিয়া কোথায় আগে বল। বাহ, পুরো বাঘিনী হয়ে এসেছো। জান, আই লট ইয়োর ব্লাডি অ্যাটিটিউড। ডোন্ট কল মি জান, ইউ ব্লডি হোল। এটা বলেই রামিমকে লাথি মেরে নিচে ফেলে দেয় আফরিন। আচমকা অ্যাটাকের জন্য রামিম প্রস্তুত ছিল না, তাই রামিম উঠে উল্টে আঘাত করে আফরিনকে। দুজনে ফাইট করা শুরু করে। ফাইটের এক পর্যায়ে রামিম ছুরি নিয়ে আফরিনের পেটে ঢুকিয়ে দেয় আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে আর সেখান থেকে পালিয়ে যায়। আফরিন সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। অন্যদিকে আসফিন লিয়ার থেকে কল পেয়ে চিন্তায় পড়ে যায় যে আফরিন একা কোথায় গেছে। আফরিনের ফোনের লোকেশন ট্র্যাক করে আফরিনের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে সারা রাত রামিম বাসায় না ফেরার জন্য চিন্তায় পড়ে যায় রামিমের বাবা মা। কিন্তু সিনথিয়া মোটেও চিন্তা করে না রামিমের জন্য, কারণ সে রামিমের সত্যিটা জানে। আফরিনকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে স্থির হয়ে যায় আসফিন। তার প্রিয়তমার একই অবস্থা। তাড়াতাড়ি আফরিনকে হসপিটালে নিয়ে যায় আসফিন। ওনাকে তো ছুরি মারা হয়েছে, এটা পুলিশ কেস। আগে পুলিশকে বলুন, তারপর আমরা চিকিৎসা করব। কি বলছেন আপনি? ডক্টর, একজন পেশেন্টের লাইফের আগে আপনার কাছে পুলিশ রিপোর্ট করা বেশি জরুরি? প্লিজ আপনি চিকিৎসা শুরু করুন, আই বেগ ইউ। দেখেন মিস্টার, যতই যা বলেন, পুলিশ না আসলে কিছুই করার নাই। তখন পিছন থেকে কে যেন বলল, আপনি চিকিৎসা শুরু করুন, আমি আছি দেখার জন্য। ডক্টর আর আসফিন পিছনে তাকিয়ে দেখে এসিপি কথাটা বলছেন। যেভাবেই হোক মিস নাহিয়ানাকে সুস্থ করতে হবে গো। ওকে স্যার। আপনি কে আর আফরিনকে কিভাবে চিনেন? অ্যান্ড থ্যাঙ্কস।
ওয়েল, মিস আফরিনকে আমি কিভাবে চিনি তা না হয় আফরিনের থেকেই শোনেন। আর আমি এসিপি শামীম রেজা। তা আপনি কে হন আফরিনের? আমি হাজবেন্ড হই তার, আর আরেক দিকে থেকে কাজিন। ও আচ্ছা। তারা আর কোনো কথা না বলে ডাক্তারের জন্য অপেক্ষা করে। আসফিনের মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে এই কথাগুলোই, যে কে বা কারা মারলো আফরিনকে, কেনই বা মারলো, আর আফরিন ঠিক হয়ে যাবে তো। তখন ডাক্তার বেরিয়ে আসলো। ডক্টর আফরিন কেমন আছে? আমি তাকে দেখতে পারি? সে এখন ভালো আছে, জ্ঞান ফিরে নাই। কেবিনে দিলে দেখতে পারবেন। আর ওর বেবি কেমন আছে? কিসের বেবি? আফরিন তো প্রেগনেন্ট। আপনার কোথাও ভুল হচ্ছে, উনি প্রেগনেন্ট নন। আচ্ছা, আমি গেলাম। আসফিনের মনে হচ্ছে ঘোরের মধ্যে আছে। আফরিন প্রেগনেন্ট না হলে মিথ্যে কেন বলছে? অনেকক্ষণ হয়েছে সে আফরিনকে কেবিনে শিফট করা হয়েছে। আফরিনের জ্ঞান ফিরতে সে অনুভব করলো কেউ তার হাত ধরে বসে আছে। চোখ খুলে দেখলেও সে আর কেউ নয়, আসফিন। আসফিনকে দেখে আফরিন অবাক হলো। আসফিন কিভাবে জানলো আফরিন কই? আফরিনকে তাকাতে দেখে আসফিন বলল, কেমন আছো আফরিন? ভালো আছি। আপনারই অবস্থা কেন? আমি অনেক ভয় পেয়ে গেছি। আফরিন, তোমাকে ওই জায়গায় একা ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে বলবে ওখানে কি হচ্ছিল? মানে আমি কিছু বলার আগে এসিপি নক করে কেবিনে ঢুকলো। এখন কেমন লাগছে তোমার মাহিয়ানা? আই এম পারফেক্টলি ফাইন স্যার, ডোন্ট ওয়ারি। বাট নাহিয়ানা, তুমি কাজটা ঠিক করলে না, বুঝলা? আমাদের না জানিয়ে রাহিমের আস্তানায় যাওয়া উচিত হয় নাই তোমার। যদি রাহিমের ওপর চোখ রাখার জন্য লোক না রাখতাম তাহলে কিছু জানতে পারতাম না আমি। তোমাকে কাজে আমি দিয়েছি। তোমার আব্বু আমার প্রাণপ্রিয় বন্ধু বলে মামনি। আরে আঙ্কেল, ডোন্ট ওয়ারি, চিল। আসফিন কিছুই বুঝতে পারে নাই তাদের কথা, তাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। আফরিন তাই বুঝতে পেরে আসফিনকে বলতে শুরু করলো, আশফিন ওয়েট, আপনাকে আমি সব বলছি। আমি অনেক ছোট থেকে শামীম আঙ্কেলের কাছ থেকে ফাইটিং শিখতাম। ফাইটিংয়ের প্রতি আমার আগ্রহ দেখে আব্বু আম্মু সিক্রেটলি আমার জন্য ক্যারাটে মার্শাল আর্ট টিউটর রাখে। আস্তে আস্তে আমার ট্রেনিং সিক্রেটভাবে চলতে থাকে। তা আমি আম্মু আব্বু আর শামীম স্যার ছাড়া কেউ জানতো না। তখন কিছু সূত্রে জানতে পারি যে কেউ আমাদের ওখানে বাংলাদেশ থেকে ড্রাগসের বিজনেস করে আর সিক্রেট মিটিংয়ের জন্য ইউএসএ আসবে। ওই দিন থেকে আমি তার পেছনে খবর নেয়ার জন্য উঠে পড়ে লাগি। আর আমি জানতাম যে আপনি আমার পেছনে লোক লাগিয়েছেন, আমাকে ভালোবাসেন। প্রথম বিরক্ত লাগলেও একসময় ভালোবেসে ফেলি আমি। তখন রামিম আমাদের বাসায় আসে আর তাকে নিয়ে ঘোরার দায়িত্ব আমার উপর পড়ে। একসময় জানতে পারি যে ড্রাগ স্মাগলার আর কেউ না, রামিম। ও যখন আমাকে প্রপোজ করে আমি তখন রাজি হই। আমার বানানো প্ল্যান অনুযায়ী সব ভালোভাবে চলতে থাকে, কিন্তু সমস্যা হয় ও একদিন আমাকে হোটেলে নিয়ে যায় ওর জন্মদিন উপলক্ষে। আর ওর প্ল্যান ছিল আমার সাথে রাত কাটানোর। এটা বোঝা মাত্র আমার কিছু ফ্রেন্ডসদের সাহায্যে ও ড্রিঙ্কসের ঘুমের মেডিসিন মিশিয়ে দেই। আর ওর দেয়া ড্রিঙ্কও আমি খাই না, কিন্তু এমন ভাব করি আমি সত্যি ড্রাঙ্ক। আর এই সুযোগ নেয়ার জন্য ও আমার সাথে কিছু করার আগেই ঘুমিয়ে যায়। আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে ওর শার্ট খুলিয়ে কম্বল জড়িয়ে শুয়ে দেই আর নিজের জামা কাপড় আর চুল এলোমেলো করে ওর ওপর ঘুমিয়ে যাই। ইজ মাই প্ল্যান। ও সকালে উঠে এসব দেখে সব বিলিভ করে নেয়। আর তোমার পাঠানোর লোক হোটেল রুমে আমাকে আর ওকে ঢুকতে দেখে আলিজালি ভাবে, আর তা তোমাকে বলে, বুঝছো? রামিম কোনোভাবে জানতে পারে যে আম্মু আব্বু ওর সত্যিটা জানে, তাই ও আমাদের দেশে নিয়ে আসে। আমরা তা জানতাম না। ও ওর সাথে আমাকে নেয় আর আম্মু আব্বুকে অন্য গাড়িতে পাঠায়। আমার আম্মু আব্বুর গাড়ির ব্রেক ফেল করে তাদের অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। তাই দেশে এসে রামিম আঙ্কেলের সাথে যোগাযোগ করে ওকে ধরার জন্য অনেক প্ল্যান করি, কিন্তু এখানে আসার 2 মাস পর ও
ও কিছু করতে পারছিল না, তাই আমি প্ল্যান করি যে রামিমকে বলবো আমি ওর সন্তানের মা হতে চলেছি, আর এতে ওর বাবুর জন্য হলেও গলে যাবে। কিন্তু না, এমন কিছু হয়নি। ও আগেই রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল আমার উপর নজর রাখতে, তাই এত নাটক করা লাগছে। বাট আমি অবাক তখন হই যখন জানতে পারি আমি তোমার সাথে শত্রুতার জন্য ও আমার সাথে এত নাটক করছে। গায়ে হলুদের দিন সব জানা যায়, সিনথিয়াও সব জেনে যায়। তাই তো আমি সিনথিয়া মিলে প্ল্যান করি ওকে হাতে নাতে ধরবো। সিনথিয়ার বিয়ে হয়নি রামিমের সাথে, ওটা নাটক ছিল। ওখানে নকল রেজিস্ট্রি পেপার ছিল, আর ওই প্রেগনেন্সির কিটটা আগেই অন্য কেউ ইউজ করেছিল। ওটা এনে আমি জাস্ট নাটক করি রামিমকে দেখানোর জন্য। আজ সকালে যখন রামিম আমাকে কল করে বলে সিনথিয়াকে মেরে ফেলবে, কোনো কিছু না ভেবে ছুটে চলে যাই আমি ওখানে। আমি বোকামিটা করি। আসফিন এতক্ষণ অবাক হয়ে শুনছে এইসব কথা, কি বলবে ভেবে পাচ্ছে না সে। আসফিন এতক্ষণ অবাক হয়ে শুনছে এইসব কথা, কি বলবে ভেবে পাচ্ছে না সে। তার অগোচরে এত কিছু হলো আর সে টেরই পেল না। ছি! অন্যদিকে রামিমকে বাসায় আসতে দেখে সবাই রামিমকে নানা প্রশ্ন করা শুরু করলো আর বলল সে কই ছিল এতক্ষণ। কারো কথার কোনো উত্তর না দিয়ে রামিম সোজা চলে গেল নিজের রুমে, আর রুম থেকে ওয়াশরুমে। শাওয়ার অন করে ভাবছে আফরিন এত স্ট্রং কিভাবে হলো। এমন তো না আফরিন অনেক বোকা ছিল, নাকি অন্য কিছু। যদি আমার সাথে বেইমানি করো তাহলে কেউ বাঁচবে না। আফরিনের যেভাবে আমি মা বাবাকে মেরেছি সেভাবে সবাইকে শেষ করে দেবো আমি। সিনথিয়া যতটা পেয়েছে ততটা ঠিক রামিমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছে। সুযোগ খুঁজছে শুধু আফরিনের কাছে দেওয়ার জন্য। আফরিনকে হসপিটাল থেকে আসফিনের বাসায় নিয়ে আসা হলো। সবাই অনেক প্রশ্ন করলো, কিন্তু সবাইকে অনেক কষ্টে বুঝিয়ে চুপ করালো আসফিন। আজ আর নেই আসফিনের আফরিনের প্রতি কোনো রাগ, কোনো ঘৃণা, শুধু আছে ভালোবাসা। আসফিন, আফরিন, লিয়া, লাবিব এখন লিয়ার ঘরে বসে আছে, আর কিভাবে কি করবে তার প্ল্যানিং করছে তারা। চলো না আজ রামিমের বৌভাতে যাই, আর সেখানেই হবে ওর আন্ডা পান্ডা ফান্ডা ফাঁস। লিয়ার কথায় সবাই হেসে ফেলে। লিয়া আর লাবিব আফরিন আসফিনকে একা রেখে চলে যায়। ওরা চলে যেতেই আসফিন আলতোভাবে জড়িয়ে ধরে আফরিনকে। ভালোবাসি খুব তোমায় প্রিয়তমা। কবে থেকে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখি আমি জানো? এত ভালোবাসি কল্পনাও করতে পারবে না তুমি। আমার কাজের জন্য এতদিন আমি আপনাকে বলতে পারিনি আমিও যে আপনাকে অনেক বেশি ভালোবাসি প্রিয়তম। সেই কবে এই মনের কোণে তোমার নাম লিখে রেখেছি। আজ আসফিন আর আফরিন নিজের মনের কথা বলে শান্তি পেল। তারা আজ আর কোনো ভুল বোঝাবুঝি নাই তাদের মাঝে, নাই কোনো তৃতীয় ব্যক্তি। তাদের ভালোবাসা আজ এক হলো অনেক ঝড়ের বেগ সামনেই। আর যাই হোক, এই মুহূর্তে তারা একসাথে আছে, এটাই অনেক। আজ সবাই রেডি হচ্ছে রামিমের পর্দা ফাঁস করার জন্য। কি হবে আজ তা কেবল তারাই জানে। সবাই সুন্দর মতো রেডি হয়ে বেরিয়ে গেছে রামিমের বাড়ির উদ্দেশ্যে। লাবিব ড্রাইভ করছে, লিয়া লাবিবের পাশের সিটে বসেছে। আসফিন আর আফরিন বসেছে পিছনের সিটে। সবাই কথা বলছে কিভাবে রামিমকে শায়েস্তা করা যাবে। এই কথার মাঝে আসফিন আফরিনের কপালে চুমু খেলো। আফরিন হাঁ করে তাকিয়ে আছে আসফিনের দিকে। আফরিন হয়তো কল্পনা করতে পারে নাই এমন সিরিয়াস মোমেন্টে এইরকম করে ফেলবে আসফিন। তাদের এহেন কাণ্ডে লাবিব আর লিয়া হাসছে। বেশরম লোক, সবাই দেখছে না? সবার সামনে যা তা করে বসে। আমার বউ, আমার বউয়ের কপাল আমার ঠোঁট, তার দিয়ে আমি চুমু খাবো কার কি? এত জোরে কেন বলছেন? দিন দিন কি আপনার লজ্জা শরম কই যাচ্ছে? হ্যাঁ, বউয়ের কাছে কিসের এত লজ্জা? একেবারে জাতা। আচ্ছা দাঁড়াও, শামীম আঙ্কেলকে কল দিই ফোর্স নিয়ে আসার জন্য। ওকে। হ্যালো মামুনি, প্রসেস সবাই সিভিল পোশাকে ওখানে আছে, সময় মতো সামনে আসবে। থ্যাঙ্কস আঙ্কেল।
সবাই রামিমদের বাসার ভিতরে গেল আর আসফিন বলছে, যে ওই আফরিন তুমি এত ভারী পোশাক পরে ফাইট কেমনে করবা? সময় হলে নিজেই দেখতে পারবেন। তাই নাকি? দেখা যাবে। আফরিন লুকিয়ে লুকিয়ে সিনথিয়ার কাছে গেল। তুমি ঠিক আছো সিনথিয়া? হ্যাঁ আপু, আল্লাহ আমাদের সহায় আছেন। কাল সারা রাত ওই শয়তান বাসায় ছিল না, তাই বেঁচে গেছি। আর সব প্রমাণ এই ফাইলে আছে। তোমাকে কি করে যে ধন্যবাদ জানাবো সিনথিয়া, তুমি না থাকলে এসব পসিবল হতো না। আরে আপু বলি না তোমাকে, আপুর জন্য এটুকু করাই যায়। চলো নিচে চলো বলে আফরিন আর সিনথিয়া নিচে নেমে আসে। আফরিন চুপি চুপি নিচের হাতের ফাইল এক পুলিশ অফিসারের কাছে দিয়ে দেয়। লেডিস এন্ড জেন্টলম্যান, এখানে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কিছু বলা বাকি আছে, তাহলে শুনুন। আজ যাদের বৌভাতে আসছেন আপনারা, আসলে তাদের বিয়েই হয়নি। আসফিনের কথায় সবাই অনেক অবাক হয়ে যায়। তার থেকে বেশি অবাক হয় রামিম। সে সিনথিয়ার দিকে তাকিয়ে দেখে সিনথিয়া হাসছে। তার আর বুঝতে বাকি রইল না এটা সবাই মিলে তাকে নিয়ে খেলেছে। তাই ফোন করে রামিম তার লোকদের আসতে বলে, আর রামিম সিনথিয়াকে টান মেরে নিজের কাছে এনে পিছন থেকে গান বের করে গান পয়েন্টে রাখেন। রামিমের মা অনেক অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে, কি হচ্ছে, আর সে কেনই বা সিনথিয়াকে বন্দুক তাক করে রেখেছে, বন্দুকই বা পেল কই? বাবা এসব কি করছিস? প্লিজ ছেড়ে দে ওকে, ও তো ছোট, ওকে কেন ওভাবে আটকে রেখেছিস? চুপ চুপ, কেউ কোনো কথা বলবে না। আমাকে নিয়ে খেলতে চেয়েছিলি তোরা, এই রামিমকে নিয়ে খেলতে চেয়েছিলি। আজ সবাইকে মারবো, যেভাবে ফুপু ফুপিকে মেরেছি। কি তুই মারছিস ওদের? এই তোরা সবাই একে একে করে শেষ করে দে। রামিম ওই লোকদের বলল। রামিমের লোক কিছু করার আগেই পুলিশরা ওর লোকের সাথে মারামারি শুরু করে। রামিমের চোখ অন্যদিকে ঘুরতেই আফরিন রামিমের হাত থেকে পিস্তল কেড়ে নেয় আর নিজের শাড়ি টেনে খুলে ফেলে। আরে ভাইবেন না কেউ, শাড়ির নিচে সে জিন্স আর টপস পরা ছিল। আফরিন এবার রামিমের পেটে ঘুষি মারল। রামিম আফরিনকে মারার জন্য হাত ওঠাতেই পিছন থেকে আসফিন তার হাত ধরে ফেলল। একদিক থেকে আফরিন পিটিয়ে পিটিয়ে আসফিনের কাছে পাঠাচ্ছে রামিমকে, অন্যদিকে আসফিন আফরিনের কাছে বলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে মারছে। এক পর্যায়ে রামিম আর না পেরে নিচে বসে পড়ে, আর তা দেখে আফরিন বলে, আহারে আমার সোনা বাচ্চা, তুমি ক্লান্ত হয়ে গেছো? আরে তুমি কি বলছো আফরিন? ও তো গ্রেট রামিম, ও কি আর এত তাড়াতাড়ি ক্লান্ত হতে পারে? ঠিক বলছো তুমি। তোদের আমি কাউকে ছাড়বো না, দেখে নিবি। নে দেখ আমাকে। আর শোনো, নিজে তো বাঁচছো, তুই যে ড্রাগ স্মাগলার তা আমরা জানি, আর সব প্রুফও আছে চান্দু। সবাইকে উদ্দেশ্য করে আফরিন শুরু থেকে সব বলা শুরু করলো। সব কথা শুনে রামিম সহ সবাই আশ্চর্য হয়ে গেছে। মেয়েটা কি ডেঞ্জারাস! আমার কাছে থেকেও এত প্ল্যানিং কিভাবে করলি, আর আমি সেটা টেরও পেলাম না। ইন্সপেক্টর, একে আর সাথীদের নিয়ে যান কোর্টে, সময় মতো সব এভিডেন্স জমা দিয়ে দিব। পুলিশ রামিম সহ রামিমের সব লোক নিয়ে গেল থানায়। ওদের যাওয়ার পর রামিমের মা বাবা আফরিনের কাছে ক্ষমা চায়। রামিমের আম্মু তার সব ব্যবহারের জন্য মাফ চায়। আফরিনও তাদের মাফ করে দেয়। আসফিনরা সবাই নিজেদের বাসায় চলে আসে। লিয়া আর লাবিবও তাদের বাসায় চলে যায়। সিনথিয়াকে সিনথিয়ার মা বাবা নিয়ে যায় 5 বছর পর। কথাই আছে না, পাপ কাউকে ছাড়ে না, তা হয়েছে রামিমের সাথে। তাকে ফাঁসির রায় দিয়েছে আদালত। জেলে বসে হয়তো ফাঁসির দিন গুনছে সে। আজ শিকদার বাড়ি আবারও নানান সাজে সজ্জিত হয়েছে, কারণ আজ আসফিন আর আফরিন 2 ছেলের জন্মদিন। আফরিন 2টি পুত্র সন্তানের জননী, 2 জনই যমজ। ওদের 4 বছর হয়েছে। বড় ছেলে হয়েছে পাপার মতো শান্ত আর রাগী, নাম আব্রাহাম শিকদার।
আর ছোট ছেলে অনেক দুষ্টু, পুরোই পদের হাড্ডি, নাম আরহান শেখদার। ওদের জন্মদিনের আয়োজন, লাবিব লিয়াও তাদের একমাত্র ছেলে লিসান এসেছে এখানে। ওর বয়স 2 বছর। সিনথিয়া আসতে পারে নাই কারণ সিনথিয়াও 8 মাসের প্রেগনেন্ট। ওই ঘটনার পর সিনথিয়া প্রায় কান্না করত, মন খারাপ করে থাকতো। তখন আফরিন অনেক হেল্প করেছে ওকে। সিনথিয়ার হাজবেন্ড খুবই ভালো মানুষ, অনেক ভালোবাসে সিনথিয়াকে। সব ভালোবাসার মানুষ একসাথে থাকুক, এটাই তো চাই সবাই। মাম্মা, পাপা, মিমি, চাচু, আমার লিটন আতো না, আমরা কেক কাটবো। ওদের কথা শুনে সবাই এগিয়ে আসে ওদের দিকে। ভালোভাবেই ওদের জন্মদিন পালন করা হয়। তারপর সবাই সবার মতো নিজের বাসায় চলে যায়। আরহাম আর আব্রাহাম 2 ভাই আজ তাদের দাদুনের সাথে ঘুমাতে যায়। প্রিয়তমা, তুমি আছো বলেই আমার জীবন আজ এত সুন্দর। আমাকে 2টা বেস্ট গিফট দিছো তুমি। আমার মনের কোণে তোমাদের নিয়ে বসবাস। তোমরা ছাড়া আমি অস্তিত্বহীন। আমিও তো খুব ভালোবাসি তোমাকে। আর প্রিন্সদের ওদের ছাড়া বাঁচা কি সম্ভব? জান যাবে আমার সাথে? কোথায়? যেখানে নিয়ে যাব। হ্যাঁ, যাব। আসপিন আর আফরিন ডুব দিল ভালোবাসার সাগরে। নতুন সকালের অপেক্ষা।